বিশ্বজুড়ে যখন শুল্ক যুদ্ধ চলছে ঠিক তখনই বাংলাদেশের জন্য ভারতের দরজা বন্ধ হয়ে গেল। কেন বলছি? তার কারণ এবার থেকে আর বাংলাদেশ ভারতের মাটি থেকে তাদের কোনো পণ্য অন্য কোনো দেশে রপ্তানি করতে পারবে না। কথায় আছে, পাগলের সুখ মনে মনে, কাগজ কুড়িয়ে টাকা গনে। ভারতের অবস্থা হয়েছে এমন, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত মনে মনে সুখ নিচ্ছে। তারা ভাবছে এখন হয়তো বাংলাদেশের রপ্তানি আয় তলানিতে নেমে যাবে, কিন্তু ভারতের নরেন্দ্র মোদী সরকার হয়তো ভুলে গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক খেলোয়াড়। বাংলাদেশকে বেকায়দায় ফেলতে গিয়ে উল্টো ভারত নিজেই ফেসে যাচ্ছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতের আজ্ঞাবহ প্রতি সরকারের পতনের পর থেকেই ক্রমাগতভাবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে থাকে ভারত। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্যারিসমেটিক নেতৃত্বে ভারতের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন। সর্বশেষ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত। এক্ষেত্রেও খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশ। কিভাবে ভারতের পাতা ফাঁদে এবার ভারতকেই বেকায়দায় ফেলছে বাংলাদেশ, কিভাবে ভারত নির্ভরতা মুক্ত হচ্ছে বাংলাদেশের আরো একটি সেক্টর, আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। নরেন্দ্র মোদীকে নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হাতে রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী ট্রাম্প শাসন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বলবে কাজে বড় হবে। এতদিন যাবত আমরা রাজনীতিবিদদের কথা বলতে যতটা দেখি, কাজ ততটা দেখি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কড়া সমালোচক হিসেবে কিন্তু আমাদের সবাই চিনেন, বাট আমি আবারও বলি, এমন এমন ধাসু মার্কা কাজ তিনি মাঝে মাঝে করেন যেটা ভাই প্রশংসা না করলে এই ভালো কাজগুলো হারাই যাবে, মাথায় রাখতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখতে বাংলাদেশে নজিরবিহীন আন্দোলন হতে যাচ্ছে। নতুন বিতর্কে জড়ালো সৌদি আরব। গাজায় যখন চলতি শতকের ভয়াবহতম বর্বরতা চলছে, তখন দেশটিতে ডিজে পার্টির আসর বসানোর অভিযোগ উঠেছে। মদিনার অদূরে আল উলা এলাকায় নাচ গানের আসনের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজকে আয়োজনে ওরা যেই আদর্শকে লালন করে, ওদের আদর্শের কোন মানুষ আজকে সবাই এসেছে এখানে। বাংলাদেশের আপামর জনগণ একেবারে বামপন্থী ডানপন্থী যা বলেন সবাই এসেছে, কিন্তু ওই সুন্নি গণের মানুষ আমরা অন্তত আজকে দেখতে পাইনি। এরা চতুষ্পদ জন্তু, বরং এদের যে আরো নিকৃষ্ট কোন মানুষ। দর্শক, আমার দেশ পত্রিকা একটি নিউজ করেছে, আবারও ষড়যন্ত্রে মেতেছে চট্টগ্রামকে নিয়ে ভারত ষড়যন্ত্র করার জন্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম নিয়ে চিন্তা করছে। প্রিয় দর্শক, যেই জায়গায় চিন্তা করবে ওই জায়গাটাই বাংলাদেশের তরুণ সমাজ রাখবে না। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখতে বাংলাদেশে নজিরবিহীন আন্দোলন হতে যাচ্ছে। অবাক হচ্ছেন? দর্শক, শুরুতেই একটা অনুরোধ জানিয়ে নেই, এই বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টে যাওয়ার দৃশ্যপট, বাংলাদেশের রাজনৈতিক থিওরি প্যারাডাইম শিফট হয়ে যাওয়ার এই অভূতপূর্ব ঘটনা ব্যাপকভাবে শেয়ার করে, নিজে শুনুন, অন্যকে শেয়ার করার সুযোগ দিন, মানুষকে জানিয়ে দিন এবং আপনি মন্তব্য করে জানান আপনি একমত কিনা, আপনি ৫ বছর প্রফেসর ইউনূসকে চান কিনা, ইউনূস রক্ষার আন্দোলন হলে আপনি সেখানে থাকবেন কিনা। এবার খুব অসম্মানজনক একটা মামলা হলো শেখ পরিবারের বিরুদ্ধে। সেখানে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ, রাদওয়ান, মুজিব, ববি না কি নাম সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বিষয়টা কি জানেন? প্লট বরাদ্দ। এই গোপনে প্লট বরাদ্দ নিয়ে একেবারে রীতিমতো ফেসে গেল। এটা খুবই অসম্মানজনক। তাদের মাপের মানুষ এই রাজুকের এই প্লটের দিকে হাত বাড়ানো ঠিক হয়নি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে মহাবিপদে ভারত। যে কোনো সময় ভারতকে দেউলিয়া ঘোষণা করা হবে। মোদির গদি নিয়ে টানাটানি, ভারতীয় মিডিয়ায় তোলপাড়। এদিকে ডক্টর ইউনূসের মাস্টার প্ল্যান সাকসেসফুল। ডক্টর ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখতে নজিরবিহীন ঐক্যের ডাক। যে কোনো সময় আন্দোলনে নামছে দেশের সাধারণ জনগণ। সবাইকে অবাক করে ইতিহাসের গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে। অপরদিকে সম্মানজনক মামলায় ফেসে গেল শেখ হাসিনার গোটা পরিবার। হাসিনার ১৪ গোষ্ঠীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে মোদির গদি নিয়ে টানাটানি। ডক্টর ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখতে নজিরবিহীন ঐক্যের ডাক এবং হাসিনার ১৪ গোষ্ঠীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশে কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বিশ্বজুড়ে যখন শুল্ক যুদ্ধ চলছে ঠিক তখনই বাংলাদেশের জন্য ভারতের দরজা বন্ধ হয়ে গেল। কেন বলছি? তার কারণ এবার থেকে আর বাংলাদেশ ভারতের মাটি থেকে তাদের কোনো পণ্য অন্য কোনো দেশে রপ্তানি করতে পারবে না। কথায় আছে, পাগলের সুখ মনে মনে, কাগজ কুড়িয়ে টাকা গনে। ভারতের অবস্থা হয়েছে এমন,
বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত মনে মনে সুখ নিচ্ছে। তারা ভাবছে এখন হয়তো বাংলাদেশের রপ্তানি আয় তলানিতে নেমে যাবে, কিন্তু ভারতের নরেন্দ্র মোদী সরকার হয়তো ভুলে গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক খেলোয়াড়। বাংলাদেশকে বেকায়দায় ফেলতে গিয়ে উল্টো ভারত নিজেই ফেসে যাচ্ছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতের আজ্ঞাবহ প্রতি সরকারের পতনের পর থেকেই ক্রমাগতভাবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে থাকে ভারত। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্যারিসমেটিক নেতৃত্বে ভারতের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন। সর্বশেষ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত। এক্ষেত্রেও খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশ। কিভাবে ভারতের পাতা ফাঁদে এবার ভারতকেই বেকায়দায় ফেলছে বাংলাদেশ, কিভাবে ভারত নির্ভরতা মুক্ত হচ্ছে বাংলাদেশের আরো একটি সেক্টর, আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আসুন দেখে আসি বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। বিশ্বজুড়ে যখন শুল্ক যুদ্ধ চলছে ঠিক তখনই বাংলাদেশের জন্য ভারতের দরজা বন্ধ হয়ে গেল। কেন বলছি? তার কারণ এবার থেকে আর বাংলাদেশ ভারতের মাটি থেকে তাদের কোনো পণ্য অন্য কোনো দেশে রপ্তানি করতে পারবে না। দিল্লি থেকে জানিয়ে দেওয়া হচ্ছে সাফ 2020 জুন মাস থেকে যে সুবিধা পেত বাংলাদেশ সেই সুবিধা আর তাদের দেওয়া হবে না। একটু ভাবুন তো, একটু পিছিয়ে গিয়ে ভাবুন। আমরা দেখেছিলাম বেজিং এর মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি কি বলেছিলেন? 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর যদি না থাকতো তাহলে ভারতের সেভেন সিস্টার্স কি করত? সেভেন সিস্টার্স এর কোনো বাণিজ্যই হতো না যদি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর না থাকতো। সুতরাং বাংলাদেশ সমুদ্রের রাজা, সমুদ্রের অভিভাবক। এবার ভেবে দেখুন, সমুদ্র তো ছেড়ে দিন, আকাশ পথে, জলপথে, স্থলপথে কোনোভাবেই ভারতের মাটি ব্যবহার না করে বাংলাদেশ কিভাবে মায়ানমারে, নেপালে বাণিজ্য করবে? উপায় নেই। আর সেটা বাংলাদেশ নিজেও খুব ভালো করেই জানে। এর পিছনে অবশ্য একটা কারণ রয়েছে। কারণটা কি? কারণ 2020 সালের জুন মাসে একটা চুক্তি, যে চুক্তিতে বলা হয়েছিল যে বাংলাদেশ থেকে যে কোনো পণ্যবাহী গাড়ি চলে আসতে পারে ভারতে এবং ভারতের মাটি ব্যবহার করে, ভারতের শুল্ক অফিস ব্যবহার করে, ভারতের কোনো বন্দর থেকে বা বিমানবন্দর থেকে তারা অন্য যে কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারে। হিসেব করে দেখা যায় দিল্লিতে প্রায় 20 থেকে 30টা প্রতিদিন ট্রাক বাংলাদেশ থেকে আসতো এবং তারা অপেক্ষা করে থাকতো সেই ট্রাক থেকে মালপত্র উঠতো বিমানে এবং সেই বিমানগুলো যেত অন্য দেশে রপ্তানির জন্য। এই মালপত্র কোনোটাই কিন্তু ভারতের নয়, মার খেত কারা? ভারতের রপ্তানিকারক সংস্থাগুলো। কারণ রপ্তানি করতে গেলে তাদের তো জায়গা কমে যাচ্ছে। একটা ফ্লাইটে যতটা জায়গা মালপত্রের জন্য হয় ফ্রেট ফ্লাইটের জন্য, পণ্যবাহী ফ্লাইটের জন্য, সেই মালপত্রের জন্য যে জায়গা তার জন্য কিছুটা তো কমে যাচ্ছে, কারণ সেখানে বাংলাদেশের মালপত্র ঢুকছে। তাহলে খরচ বেড়ে যেত। বাংলাদেশের বস্ত্র রপ্তানিকারক যে সংস্থাগুলো সেই সংস্থাগুলোকে বেশি টাকা গুনতে হতো। ভেবে দেখুন, ভারত আর বাংলাদেশ দুটি দেশেরই বস্ত্র রপ্তানি প্রায় সমান সমান। দুটি দেশেরই প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আসে এই বস্ত্র রপ্তানি করে। বাংলাদেশের বস্ত্র রপ্তানি আর ভারতের বস্ত্র রপ্তানির এই যে কম্পিটিশন, সেই কম্পিটিশন ছিল বন্ধুত্বপূর্ণ। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে একের পর এক হুমকি এসেছে ভারতের জন্য। এমনকি বেজিং এর মাটিতে দাঁড়িয়ে যখন মোহাম্মদ ইউনূস বলছেন যে বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর যদি চট্টগ্রাম বন্দর না দেওয়া হয়, তারপরেও ভারত চুপ করেছিল। তারপরেও আপনারা দেখেছেন যে সেই ছবি যেখানে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনূস, নরেন্দ্র মোদী তারা দুজন বৈঠক করছেন, বৈঠকের আগের ছবি, বৈঠকের পরের ছবি, এবং তারপর বাংলাদেশ থেকে বিবৃতি দেওয়া হয় যে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, গঠনমূলক আলোচনা হয়েছে। তারপরে কেন্দ্রের এই সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে বলা হচ্ছে কোনোভাবেই ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের পণ্য রপ্তানি করা যাবে না। এর পিছনে আরো একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যে শুল্ক যুদ্ধ চলছে আমেরিকা আর চায়নার মধ্যে, সেই শুল্ক যুদ্ধে কোনো না কোনো ভাবে ভারত ছাড়াও অন্যান্য দেশগুলো সব দেশেই একসঙ্গে জড়িয়ে পড়ছে এবং একের পর এক মাসুল গুনতে হচ্ছে, শুল্ক বাড়ছে। ভারতের পক্ষেও যতটা চাপের ততটাই বাংলাদেশের পক্ষে চাপের। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীনে গিয়ে বললেন আমরা বঙ্গোপসাগরের অভিভাবক, ভারতের সেভেন সিস্টার্স এর বাণিজ্য বাংলাদেশের উপর নির্ভর করে, এরপরই ভারত আতঙ্কিত হয়ে পড়ে আর তাই ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। তবে বাংলাদেশও তাৎক্ষণিক বিকল্প বের করে ফেলে। অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন
ভারত সরকারের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর নেপাল ও ভুটানের সাথে রপ্তানি বাণিজ্য ঠিক রাখতে ঢাকা এবং সিলেট বিমানবন্দর ব্যবহার করা হবে। আরও একটি সেক্টরে আমরা ভারত নির্ভরতা মুক্ত হচ্ছি। যতবারই ভারত বাংলাদেশকে বিপাকে ফেলতে চেয়েছে ততবারই তা পরোক্ষভাবে বাংলাদেশের জন্য ভালো হয়েছে। এবার সময় এসেছে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত যখন 7 সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্বের 7 রাজ্যের সাথে বাণিজ্য করতে পারবে না, তখন বুঝবে কত ধানে কত চাল। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে বাংলাদেশে নজিরবিহীন আন্দোলন হতে যাচ্ছে। অবাক হচ্ছেন? দর্শক, শুরুতেই একটা অনুরোধ জানিয়ে নেই, এই বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টে যাওয়ার দৃশ্যপট, বাংলাদেশের রাজনৈতিক থিওরি প্যারাডাইম শিফট হয়ে যাওয়ার এই অভূতপূর্ব ঘটনা ব্যাপকভাবে শেয়ার করে, নিজে শুনুন, অন্যকে শেয়ার করার সুযোগ দিন, মানুষকে জানিয়ে দেন এবং আপনি মন্তব্য করে জানান আপনি একমত কিনা, আপনি 5 বছর প্রফেসর ইউনূসকে চান কিনা, ইউনূস রক্ষার আন্দোলন হলে আপনি সেখানে থাকবেন কিনা। কোন শাসককে ক্ষমতায় রাখতে তিনি যাতে যেতে না পারেন, এই জন্য মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে, আন্দোলনের ঘোষণা দিচ্ছে, ঐক্যের ডাক দিচ্ছে যে আসুন ইউনূস রক্ষার আন্দোলন করি। এবং জনগণের প্রত্যাশার বাইরে প্রফেসর ইউনূস যদি অতি দ্রুত চলে যেতে চান, ষড়যন্ত্রকারীদের কাছে যদি প্রফেসর ইউনূস হার মানেন, আপনি নিশ্চিত থাকেন ইউনূস রক্ষা আন্দোলন হবে বাংলাদেশ। অমুক পতন আন্দোলন, তমুক পতন আন্দোলন, অনেক কিছুই এ জাতি দেখেছে, কিন্তু কোন শাসক রক্ষা আন্দোলন এ জাতি দেখে নাই, কিন্তু শুরু হয়ে গেছে। আন্দোলন এখন পর্যন্ত রাজপথে যায়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আন্দোলন শুরু হয়ে গেছে, ইউনূস রক্ষা আন্দোলন। দর্শক, সত্যি নজিরবিহীন ঘটনা। কখনো বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীতে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা জানা নেই। দর্শক, ইতিহাসের গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে, বাংলাদেশের রাজনীতির থিওরি পাল্টে যাচ্ছে। ভোট, নির্বাচন, ভোট চাই, ভোটাধিকার, এই কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে বিকজ অফ প্রফেসর ইউনূস। ইউনূস আছেন, আমরা যাকে চাই, ভোট যে কারণে, যোগ্য মানুষ, জনগণ যাকে পছন্দ করে, জনগণের আস্থা যার উপর, তাকে খুঁজে বের করার জন্যই তো ভোট। তাহলে মানুষ যাকে চায়, সবচেয়ে যোগ্য লোক আমরা পেয়েছি, কিসের ভোট? আমরা ভোট চাই না, জনগণ এটা বলছে। এখন জনগণ যদি বলে, সেটাই তো গণতন্ত্র। আপনি তো এই প্রচলিত একটা সিস্টেমেটিক ভোটের ফ্রেমওয়ার্কের মধ্যে আটকে রেখে জনগণের প্রকৃত মতামতকে, জনগণের প্রকৃত চাওয়াকে ওভারলুক করতে পারেন না, এটা হতে পারে না। এর মানেই দেখেন, রাজনীতির থিওরি কি? নির্বাচন হবে, ভোট দিয়ে তাদের সরকার গঠন করবে, কিন্তু জনগণ এখন ভোট চায় না। জনগণ বলছে আমরা যাকে চাই সে তো এসেছে, সে থাকতে আবার কিসের ভোট? অপচয় কেন? কিসের প্রয়োজন? কোনো দরকার নেই। দর্শক, প্রফেসর ইউনূস নির্বাচনের একটা ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, অতএব সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিয়ে যান, নির্দেশনা দিয়েছে, তাগিদ দিয়েছে। এই খবর যমুনা টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে পাবলিশ হয়েছে, সব জায়গায় ভাইরাল হয়েছে, বিশেষ করে সব জায়গায় চিত্র একই রকমের। যমুনা টেলিভিশনে এই রিপোর্ট পাবলিশ করার আমি কথা বলছি 14 ঘন্টা পর, আমি রেকর্ড করছি 14 ঘন্টা পর। 14 ঘন্টায় যমুনা টেলিভিশনের তাদের নিউজ কার্ডটা এরকম ফটোকার্ড, 24 জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টার। তা প্রথমে অবশ্য ডিসেম্বরের মধ্যে বলেছিলেন, পরবর্তীতে এডিট করে জুনের মধ্যে বলেছেন। তারপরেও ইউনূসের রক্ষা হচ্ছে না, ইউনূস রেহাই পাচ্ছে না, মানুষ জোর করে ডক্টর ইউনূসকে রাখবে। কি মানে প্রথমে বলেছিল যে ঠিক আছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, কিন্তু না, ডিসেম্বর পরে জুন এডিট করে দিয়েও লাভ হয়নি। মানুষ এই নির্বাচন মানছে না, এই নির্বাচন মানুষ চাইছে না, এই নির্বাচন ঠেকিয়ে দেওয়ার কথা বলছে। তো এই নিউজ যমুনা টেলিভিশনে আসার পর 212K রিয়াক্ট, সাধারণত এত রিয়াক্ট কোনো নিউজে হয় না, 48,000+ কমেন্ট এবং প্রায় 18,000 শেয়ার। এর মধ্যে এই 212K রিয়াক্টের মধ্যে 93% কান্নার রিয়াক্ট। হোয়াট ডাজ ইট মিন? মানুষ কান্না করছে, স্যার চলে যাবেন না, আমরা আপনাকে চাই, উই ওয়ান্ট ডক্টর ইউনূস অ্যাটলিস্ট ফর 5 ইয়ার্স। কান্নার রিয়াক্ট দিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এরকম কোন ঘটনা ঘটেনি। কোন একজন শাসক তিনি বলেন নাই যে আমি চলে যাচ্ছি, জাস্ট নির্বাচন হবে, তাও অনেকদিন পর, 1 বছর বেশি সময় পর। এর মধ্যে মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে। নজিরবিহীন ঘটনা, অভূতপূর্ব ঘটনা। দর্শক,
জনগণের মন্তব্য কি দেখেন, হাজার হাজার মানুষ মন্তব্য করছে নির্বাচন কোনো দরকার নাই, সরকার রক্ষার আন্দোলনে নামা লাগবে। দেখেন এই যে সরকার রক্ষার আন্দোলন, ইউনূস আন্দোলন, এটাকে আমি কিছুতেই হালকাভাবে দেখছি না। ফেসবুকে কমেন্ট, এটাই জনগণের চাওয়া। আপনি মাঠে ঘাটে, হাটে বাজারে, রিক্সা ভ্যানে, বাসে, আমরা তো এখন বাংলাদেশে থাকি, পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করার চেষ্টা করি, মানুষের কাছে জিজ্ঞেস করি, স্যাম্পলিং করে অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করি সীমিত পরিসরে। সবার মত এটাই ইউনূস থাকবে। বিএনপি আমলে সব দেখেছি ইউনূস থাকবে, এবং রাজনৈতিক দলগুলো এবি পার্টি, জামাত ইসলামী, চরমোনাই, সবাই না আমরা ইউনূসের পাশে আছি। কি অভূতপূর্ব দৃশ্য! সরকার রক্ষার আন্দোলন লাগবে। এই যে কমেন্টগুলো করছে কারা, আমি এদেরকে চেক করে দেখলাম, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এরা কেউ কেউ বুয়েটের শিক্ষার্থী, কেউ কেউ মেডিকেলের শিক্ষার্থী। মানে বাংলাদেশের শীর্ষ মেধাবীরা এই মন্তব্য করছে ইউনূস রক্ষার আন্দোলন লাগবে, সরকার রক্ষার আন্দোলন লাগবে, সরকার যাতে নির্বাচন দিয়ে চলে না যায় এই সরকার। এবং সরকারও স্বীকার করছে যে মানুষ তাদেরকে 5 বছর চায়। এবার খুব অসম্মানজনক একটা মামলা হলো শেখ পরিবারের বিরুদ্ধে। সেখানে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ, রাদওয়ান, মুজিব ববি না কি নাম সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বিষয়টা কি জানেন? প্লট বরাদ্দ। এই গোপনে প্লট বরাদ্দ নিয়ে একেবারে রীতিমতো ফেসে গেল। এটা খুবই অসম্মানজনক। তাদের মাপের মানুষ এই রাজুকের এই প্লটের দিকে হাত বাড়ানো ঠিক হয়নি। এখন দেখেন, এই দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করলো। সেই টিউলিপ এখন ব্রিটিশ মন্ত্রী, সাবেক মন্ত্রী, এমপি তো, মানে ব্রিটেনের আইনসভার সদস্য, বাংলাদেশের এই প্লট কেসে ধরা খেয়ে এখন তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। দুর্নীতি দমন কমিশনে দায়ের করা পৃথক 3টি মামলার অভিযোগপত্রে আমলে নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ জজ মোহাম্মদ জাকির হোসেন রোববার এই আদেশ দেন। সূত্র বলছে, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক 3টি মামলায় 53 জনের বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এই অভিযোগপত্র আমলে নেওয়ার বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। মামলার অভিযোগপত্রে আসামি শেখ হাসিনা সহ 53 জন পলাতক থাকায় আদালত অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে প্লট দুর্নীতির মামলায় আরো একটি মামলায় শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গত 10 এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা আদেশ জারি করে। এখানে বলা হচ্ছে, পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে 60 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে 6 মামলা শেখ হাসিনা এবং তার পরিবারের 7 জনের বিরুদ্ধে গত 10 মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক। মানে জয়, পুতুল টুতুল সব এর মধ্যে আছে। এটা কোনো দরকারই ছিল না। দুদকের অভিযোগপত্র অনুযায়ী বিভিন্ন দুর্নীতি, অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা এবং শেখ রেহানা সহ তাদের পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে রাজুকের প্রতিটি 10 কাঠা করে মোট 60 কাঠার প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়। আমি আগেই বলেছি যে এইসব মানে জায়গায় হাত দেওয়া উচিত হয়নি। পূর্বাচল, উত্তরা, এই জায়গাগুলো হলো মধ্যবিত্ত, উচ্চবিত্ত এরকম শ্রেণীর। উচ্চবিত্ত মানে যারা আবার সরকারি চাকরিজীবী করে, ঢাকা শহরে প্লট কেনার ক্ষমতা নাই, তাদের জন্য রাজুক এই বিভিন্ন পূর্বাচল, উত্তরা এইসব জায়গা ডেভেলপ করছে। এই জায়গায় যদি শেখ হাসিনার মাপের মানুষ এবং তার পরিবারের অধিকাংশ সদস্য বিদেশে থাকে, তাদের সম্পত্তি, টাকা পয়সা কোনো কিছু অভাব নেই, তারপরে এখানে হাত বাড়ানো। এখন এই যে মামলা খাওয়া, সেই ব্রিটিশ এমপি গিরি করতেছিল, মন্ত্রীগিরি করতেছিল সেই টিউলিপ সিদ্দিক, এখন সেও ধরা খেলো, তার নামেও হচ্ছে প্লট। এখন কত বড় এই অভিযোগের কাগজপত্র যখন নাকি যাবে, ইতিমধ্যে ব্রিটিশ পত্রিকা বলেছে যে এই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হতে পারে আজকে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। তাহলে এই ঘটনাগুলো যখন ব্রিটিশ পত্রিকায় যাবে, তখন এই টিউলিপ সিদ্দিকের কোনো মান সম্মান থাকবে? বা শেখ হাসিনা, তারও বাকি, সে কত মানে বড় গলায় বলতো যে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমার একটাই লক্ষ্য বাবার স্বপ্ন পূরণ করা, সেটা কি সোনার বাংলা প্রতিষ্ঠা করা। এই সোনার বাংলা করতে যেত নিজেদের বাংলাগুলিও তো একেবারে কোনো ছাড় দেয়নি, সেখান থেকেও তারা হাত বাড়াইলো এবং যার কারণে এখন এই মামলা। এদিকে মডেল মেঘনাকে গ্রেপ্তারের বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা। মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সেগুলো আইন শৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে। তবে মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি। আজ রবিবার আইন মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, মডেল মেঘনা আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিটেনশন দিয়েছিল, এ নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। আপনাদের
আপনাদের শুধু একটি জিনিস বলতে চাই, আমরা সরকারের উচ্চ পর্যায়ে এ নিয়ে মিটিং করেছি। আমরা এ ব্যাপারে বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান এবং অন্য অনেকের বক্তব্যে সচেতন আছি। আমরা শুধু এতটুকু আপনাদের বলতে পারি, মডেল মেঘনা আলমের ব্যাপারে পুলিশ কিছু তদন্ত করছে এবং ওনার বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে সেটা সঠিক হয়নি। আসিফ নজরুল বলেন, মডেল মেঘনা আলমের যদি কোনো অপরাধ থাকে সে অপরাধের পরিপ্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। গ্রেপ্তারের প্রক্রিয়াটি ঠিক হয়নি এটি তারা স্বীকার করছে, কিন্তু গ্রেপ্তারের প্রক্রিয়াটি ঠিক হয়নি মানে তার বিরুদ্ধে অপরাধের কোনো আলামত বা অভিযোগ নেই এটা না, সেরকম কিছু আছে। সেটির পরিপ্রেক্ষিতে করণীয় আছে, সেটির ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষ ক্ষমতা আইন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন রয়েছে, সেটা নিয়ে আলোচনা চলছে। মিস আর্ট বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে গত 7 এপ্রিল তার ঢাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ আটক করে। গত 10 এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে 1974 সালে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটক আদেশ দেন।